আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। 24 ব্যাচে তোমরা যারা তোমাদের ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে, অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষায় আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় অনেকেই নিশ্চিত করতে পেরেছো, অনেকেই এখনও তোমরা সেই জার্নিটা করছো। 23 ব্যাচের অনেকেই সেকেন্ড টাইমে আছো। সব মিলে জার্নি আমরা প্রায় শেষের দিকে আছি এবং যেই কয়েকটা গুটি কয়েক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর প্রস্তুতি আমরা ঠিকঠাক নেওয়ার চেষ্টা করছি। স্কুল অফ এক্সেলেন্স থেকে আমরা তোমাদেরকে নিয়মিতই যেই বিশ্ববিদ্যালয়গুলোরই পরীক্ষা সামনে থাকে সেগুলোর উপরে আমরা একটা পরীক্ষা নিয়ে সেটা একটা ওয়ান শট টাইপের ক্লাস দেওয়ার চেষ্টা করি, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ওয়ান শট ক্লাসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করবা যে সব কিছু ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমি আমার এন্ড থেকে একটু কনফার্ম করে নিচ্ছি। আশা করছি সব কিছু ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার এন্ডে সব কিছু ঠিকঠাক। আশা করছি তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক। যারা জয়েন করেছো, মোহাম্মদ মারুফ, মুশফিক বিন জয়নাল, তাসফিয়া, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সময় ব্যয় না করে আমরা চলে যাব সরাসরি প্রশ্ন সমাধানে, তারপর তোমাদের সাথে অন্যান্য টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হইতে থাকবে। সো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়ান শটের আমরা যেই টপিকটা, ওকে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, দ্য ওয়ার্ড কনস্পায়ার মিনস। কনস্পায়ার শব্দের অর্থ কি? ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে, ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে, কিন্তু আমরা দেখব যে এই ওয়ার্ডটা আমরা আমাদের টেক্সট বুকে পাই। এই ওয়ার্ডটাকে আমরা পাই আমাদের টেক্সট বুকে। আমরা যদি দেখি যে ইউনিট 5-এ যদি যাই, ব্রজেন দাসের যে গল্প, ব্রজেন দাসের যে প্যাসেজটা রয়েছে, সেই প্যাসেজে কিন্তু আমরা এটাকে পেয়ে থাকি। সো সেই জায়গা থেকে আমরা যখন অ্যান্সার করব, আমরা খেয়াল রাখবো যে আমরা ভোকাব মানে সিনোনিমটা জানি কিনা। তাহলে দেখো নিচে যে 4টা অপশন দেয়া আছে, ডিনাই, ওয়ার্ন, ওভার্ট এবং ইন্ট্রিগড, এই ওয়ার্ডগুলোর মধ্যে একমাত্র ডি নাম্বারটা আমরা দেখব। ইন্ট্রিগড মানে হচ্ছে কোনো জিনিসকে কনস্পায়ার করা, গুটি চালা, প্ল্যান করা, এইরকম অর্থে ব্যবহৃত হয়। ডিনাই মানে অস্বীকার করা, ওয়ার্ন মানে ছেড়ে যায়, ওভার্ট মানে হচ্ছে ইন্ট্রিগডের ঠিক বিপরীত টাইপ আমরা যদি ব্যবহার করি, কোনো জিনিসকে প্রকাশ করা, সিক্রেট না রাখা, কোনো প্ল্যানিংয়ে না যাওয়া, প্লটিংয়ে না যাওয়া, ইন্ট্রিগ না করা, কনস্পায়ার না করা, সেই জিনিসটা হচ্ছে ওভার্ট হিসেবে। তাহলে এটা অ্যান্টোনিম হিসেবে চাইলে ব্যবহৃত হইতে পারতো, কিন্তু যখন সিনোনিম জানতে চাচ্ছে আমার কাছে, তখন আমাকে ব্যবহার করতে হবে ডিরেক্ট যেটা সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়, ইন্ট্রিগ। প্লট এই অর্থে ব্যবহৃত হইতো প্লটিং, হ্যাঁ, প্লট করা, প্ল্যানিং করা, কুট চাল দেয়া, এই জিনিসগুলো অর্থে ব্যবহৃত হইতে পারে। সো কোশ্চেন সোর্স টেক্সট থেকেই আসছে, টাইপ হচ্ছে ভোক্যাবস। সো 1 নাম্বারটা ডি নাম্বার, ভেরি গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে, 1D সবাই অ্যান্সার দিয়েছেন। ওকে, নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন, দ্য বয় কন্টিনিউ টু ড্যাশ ডিসপাইট রেইন। আচ্ছা, কন্টিনিউ টুর পরে ফাঁকা আছে, অর্থাৎ এটা একটা ভার্বের পরে আমরা দেখবো যে কন্টিনিউ টুর পরে কোন জিনিসটা বসে সেটা জানতে চেয়েছে। প্রশ্ন আসছে রাইট ফর্মস অফ ভার্বস থেকে। কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? রাইট ফর্মস অফ ভার্বস, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। সো আমরা যদি দেখি যে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে আমাদের ভার্বের যে মৌলিক বিষয়গুলো দরকার, কখনো কোনো কিছুর পরে আমরা দেখবো যে 2 + ভার্ব 1 বসতেছে, কিছু ভার্বের পরে আমরা পাই ভার্ব 1 আইএনজি বসতেছে, কিছু ভার্বের পরে সারা জীবন ভার্ব 3 বসতেছে। এই যে ফর্মগুলো আমরা দেখি, তার মধ্যে এই কন্টিনিউ টুর পরে আমরা দেখবো যে সবসময় ভার্ব 1 ব্যবহৃত হয়, ডিরেক্ট ভার্ব 1, অর্থাৎ কন্টিনিউটের পরে 2 + ভার্ব 1, যেহেতু 2টা এখানে দেয়াই আছে, সো আমাকে আলাদা করে একটা 2 নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আইএনজিতে এমনিতেও বসতেছে না, 2 এর পরে সাধারণত আইএনজি বসে। অন্য আরেকটা রুলস আছে যেটা আমরা যদি সামনে পাই আলোচনা করব। সাধারণত আমরা দেখবো যে অ্যাকাস্টমেড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, এই জিনিসগুলোর পরে, বা বি ইউজ টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, এগুলোর পরে আমরা দেখবো যে 2 + ভার্ব 1 বসতে পারে, বাট এই বাক্যে সেটার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে ভার্ব 1 যদি বসে রান, এটা এমনিতেও হয় না। র্যান ভার্ব 2, সেটারও কোনো প্রয়োজন নাই। একমাত্র সি নাম্বারে আমরা দেখবো যে রান ভার্ব 1 আছে, সেটা বসবে। 2C, গুড। সাদিয়া ইসলাম 2B অ্যান্সার দিছো ভাইয়া। তুমি বোধহয় র্যানের ভার্ব 2টা খেয়াল করো নাই। ওকে, খেয়াল রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো আছে, যে অপশনগুলো পড়াটা খুব ইম্পর্টেন্ট। একদম শেষ দিকে আমরা চলে আসছি, সো আমাদের আসলে আরেকটু সতর্ক থাকা উচিত যে আমরা ঠিক কোনটা অ্যান্সার করছি, কীভাবে অ্যান্সার করছি, কেন অ্যান্সার করছি। আসেন, নাম্বার 3, আই রিড দ্য নোভেল অ্যান্ড ড্যাশ। আমি বইটা, আচ্ছা, আই রিড দ্য নোভেল অ্যান্ড ড্যাশ, 4টা অপশন দেওয়া আছে। পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন আসছে, পিএন এগ্রিমেন্ট, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের জায়গা থেকে প্রশ্ন আসছে। আমরা যদি খেয়াল করি যে
আমিও পড়ি নাই আমার বোনও ড্যাশ, এইখানে ভার্বটা কি ওয়ান নাকি টু কনফিউজড, কারণ রিডের ভার্ব ফর্ম রিড 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 তিনটাই, ভার্ব 1 2 3 সেম, রিড রিড রিড। আচ্ছা, এখন আমাকে বাক্যের পরের অংশটা দেখে সিদ্ধান্ত নিতে হবে যেটা কোন জায়গায় আছে। খেয়াল করো, নট ডিড মাই সিস্টার ডু অলসো, সো ডিড মাই সিস্টার ডিড। আচ্ছা, এখানে যদি সিস্টার ভার্ব ওয়ান হইতো, এটাকে যদি ভার্ব ওয়ান নেই, তাহলে এখানে ডাজ হওয়ার কথা, কারণ সিস্টারের সাথে ডাজ বসে, এটা ভুল। আচ্ছা, নট ডিড মাই সিস্টার, আমি বই পড়ছি আমার বোন পড়ে নাই, এই বাক্যে নট দিয়ে আসার কথা না, অলসো বা টু বসার কথা, তাহলে এখানে ভার্ব টু হওয়া সত্ত্বেও এটা বাদ হচ্ছে না। মাই সিস্টার ডু সো, এখানেও ডু আছে, সেটাও বাদ। তার মানে যে সো ডিড মাই সিস্টার, এইখানে ডিডটা যে ভার্ব টু হয়ে আছে, এই বাক্যটা এটা মূলত ভার্ব টু থেকেই বসছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে আমিও পড়ি নাই আমার বোনও পড়ে নাই, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? সি বসবে। গুড, ভেরি গুড। ওকে, তারিক ইসলাম সি, নাসিমা সি, ভেরি গুড। সুমাইয়া বিনতে হাবিব সি, হুমায়ুন কবির সি। অবশ্যই ভাইয়া প্রশ্ন নাম্বারটা লিখবা 3C, এভাবে লিখো না, আমি বুঝতে পারবো না তুমি কোনটা সি অ্যান্সার দিচ্ছ। ওকে, সাদে ইসলাম 3C, ভেরি গুড। মারুফ 3B দিছিলা, বি হবে না ভাই, তুমি হয়তো ডু এর ডাজ হবে এটা খেয়াল করতেছো না। ডু সিস্টারের পরে সাধারণত ডু প্লাস ডু বা ডাজের মধ্যে ডাজ বসে, ডু বসে না। ক্লিয়ার? নাম্বার 4, অনেক কমন প্রশ্ন, অনেকবার এই টাইপের প্রশ্ন আসছে। আই আস্কড এরপরে এই যে হোয়াট, হোয়েন, হাউ, হুম যাই বসুক সেগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে। যখন রিলেটিভ প্রোনাউন বসে তখন আমাকে স্ট্রাকচার কীভাবে নিতে হয়, রিলেটিভ প্রোনাউন পরে আমরা জানি যে স্বাভাবিকভাবে সাবজেক্ট আসে, তারপর অক্সিলারি বসে, এরপর নিয়ম অনুযায়ী ভার্ব যা যা বসার সেটা বসে। ঠিক আছে? তাহলে যখন আমাকে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, আমি দেখব যে এই সাবজেক্ট কোথায় আছে, এখানে আগে অক্সিলারি আসছে, আগে অক্সিলারি আসছে বাদ, এখানে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন বসছে, যেখানে প্রশ্নবোধক চিহ্ন বসার কোনো কারণ নাই, একমাত্র দ্য টাইম তারপরে ওয়াজ মিলেছিলে এই স্ট্রাকচার অনুযায়ী যেটা টিকে সেটা হচ্ছে এই নাম্বারটা। রাইট? 4A, হোয়াট ওয়াজ দ্য টাইম। আচ্ছা, মারুফ লিখছেন যে সি নাম্বারটা হবে না, কারণ হচ্ছে এই বাক্যে এইখানে প্রশ্নবোধক হওয়ার কোনো অপশন নাই, আপনাকে জানতে চায় না হোয়াট ওয়াজ দ্য টাইম। আই আস্কড, আমি সময়টার ব্যাপারে জানতে চাইছি, যখন রিলেটিভ প্রোনাউন থাকে তখন আমাদেরকে আগে অক্সিলারি না আনে, আগে সাবজেক্ট আনতে হয়, সো এখানে ওয়াজটা বসবে না। ওকে, আচ্ছা, নাম্বার 5, দ্য সিইও অ্যান্ড দ্য ফাউন্ডার ড্যাশ ইন দ্য মিটিং। সিইও অ্যান্ড দ্য ফাউন্ডার, আমরা দেখবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে যখন অ্যান্ড দ্বারা দুইটা মানে ব্যক্তি যুক্ত থাকে, তখন সাধারণত আমরা জানি যে কি হয়, ভার্বটা প্লুরাল হয়। কিন্তু তার আগে যদি দা দিয়ে নির্দিষ্ট করা থাকে এবং একবারই থাকে, তার মানে এই যে কোম্পানির সিইও এবং ফাউন্ডার উনি একাই, তার মানে ব্যক্তি একটাই, আমরা শর্টকাটে মনে রাখি যে দা যদি থাকে সাবজেক্ট একটাই আছে এখানে, এইখানে যদি আরেকটা থাকতো, অর্থাৎ যদি ব্যাপারটা এরকম থাকতো, দ্য সিইও অ্যান্ড দ্য ফাউন্ডার, এইটা যদি থাকতো তাহলে আমরা এখানে দুইটা সাবজেক্টকে ধরে নিতাম যে দা সিইও এখানে একজন সাবজেক্ট আর একজন সাবজেক্ট হচ্ছে দা ফাউন্ডার, কিন্তু এখানে নাই সেটা, তাহলে একটাই সাবজেক্ট আছে, তাহলে অপশন যাবে কি, ভার্বটা কি হিসাবে কাজ করবে, এইখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা একটাই রুলস পড়ছি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। শুধু আমাকে ডিসাইড করতে হবে বা বুঝে নিতে হবে যে কোনটার সময় সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে, কখন সাবজেক্ট প্লুরাল হিসেবে কাজ করতেছে। এই বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার, আমরা এবার এই প্লুরাল যত কিছু আছে সব বাদ দিয়ে সিঙ্গুলারটাকে নিব। হ্যাড হবে না, কারণ হ্যাডের প্যাটার্নে বাক্য যাচ্ছে না, ওয়াজ প্রেজেন্ট হয়, হ্যাড প্রেজেন্ট হয় না। হ্যাড বিন প্রেজেন্ট হইলে, যদি হ্যাড বিন প্রেজেন্ট হতো তাহলে এটা রাইট হইতো, কারণ এখানে হ্যাড প্লুরাল সিঙ্গুলার সব একসাথেই বসে। ক্লিয়ার? 5C, ভেরি গুড। আরে আমি এতক্ষণ ধরে বক করে যাচ্ছি, তুমি অ্যান্সার দিয়ে দিছো অলরেডি। আচ্ছা, ওয়াজ প্রেজেন্ট হবে, গুড। ফজলে রাব্বি, রূপালী খান ফাহাদ, ইমা, ভেরি গুড। 5C। ওকে, আচ্ছা, নাম্বার 6,
দ্য বয় উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম ইফ ড্যাশ কোত্থেকে আসছে, ইফ যুক্ত বাক্য দেখে আমরা বুঝতে পারতেছি এটা কন্ডিশনাল থেকে আসছে। আচ্ছা, কন্ডিশনাল যখন থাকবে সাধারণত আমরা বাক্যের যেই অংশটাতে শূন্যস্থান না থাকবে ওই অংশটাতে তাকাবো, মানে এইখানটাতে তাকাবো আমরা, এই পুরো পোর্শনটাতে এখন নজর দিব যে এইখানে কি আছে। তাহলে আমরা দেখবো যে এইখানে আমরা যখন তাকাচ্ছি আমরা সাধারণভাবে কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে এখানে উড হ্যাভ, সরি, এখানে হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে। নিয়ম অনুযায়ী কন্ডিশনালসের যে আমরা নিয়ম পড়ছি সেই নিয়ম অনুযায়ী কখন কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী, দাঁড়ো তোমাদের কন্ডিশনাল নিয়ম মনে আছে? একটু ঝটপট লিখো তো যে কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী আমরা কি ব্যবহার করি। কন্ডিশনালসের নিয়ম অনুযায়ী সাধারণত আমরা দেখব যে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি কখন বসে, যখন এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে। আর বাদ বাকি দুটা নিয়ম কি আমরা দেখব, যখন উইল থাকবে প্লাস ভার্ব ওয়ান থাকবে তখন এই পাশে শুধু ভার্ব ওয়ান থাকে, আর এইখানে যখন উড প্লাস ভার্ব ওয়ান থাকবে তখন আমরা দেখবো যে এই পাশে ভার্ব টু থাকে। এই তো আমাদের নিয়ম, মনে আছে তো, তাই না? তাহলে যখন উড হ্যাভ যেহেতু বসে গেছে আমরা এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি খুঁজবো। আসেন সামনের বাক্যে যাই, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এ নাম্বারটা, তাহলে রাইট অ্যান্সার এই নাম্বারটা। এটা রাইট অ্যান্সার। কে কে আমার দলে কে কে দেখি এতক্ষণ বুঝার পরে এ নাম্বারটা রাইট অ্যান্সার কে? এই তোমরা তো আগেই অ্যান্সার দিয়ে দিছো দেখতেছি। আচ্ছা, ফয়সাল আমার দলে আছে। হ্যাঁ, ফয়সাল আমার দলে আছে একজন। আচ্ছা, আছেন এই নাম্বারটা। এই সময় এসে আমাদেরকে বাক্যে তাকাইতে হবে, বাক্য কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দেখো পরের অংশটা, তাকে সে পরীক্ষা পাশ করে যাইতো কখন, যদি সে নিজে গাইড করতো এটা নাকি তাকে গাইড করা হইতো এটা। তার মানে এইটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এইটার প্যাসিভটাকে নিতে হবে। হ্যাড প্লাস ভার্ব থ্রি যখন থাকে এইটার প্যাসিভ টোনটা হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব থ্রি, ভয়েসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, তাই না? এইবার এসে দেখেন এইখানে হচ্ছে এটা অ্যান্সার, যে হ্যাড বিন গাইডেড, প্যাসিভ হবে। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এই ছোট্ট একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? খান ফাহাদ এ নাম্বার দিছো ভাইয়া, এ নাম্বার হবে না, কারণ এখানে প্যাসিভ হচ্ছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে কিন্তু সেটার প্যাসিভ টোন, তাহলে প্যাসিভ হলে তো হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি, এই যে এখানে হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি আছে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি এটা, নাকি পারি নাই? সরি, বুঝছেন তো সবাই না? সো একটু দেখবেন, হ্যাঁ, দাগ দেওয়ার আগে, মানে হ্যাড দেখছি আর সাথে সাথে দাগ দিয়ে দিলাম, এটা যেন না হয়, কারণ এখানে প্যাসিভ হওয়ার কারণে এটা ভুল হয়ে আছে, বাদ বাকিগুলোর অপশন নাই। ওকে, নাম্বার 7, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি, আগেও পড়ছি আমরা, এটা সাবজেক্টিভ থেকে আসছে। যখন সাবজেক্টিভ থেকে থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, একটু সতর্কতার সাথে, এই যে ওয়াজ নেসেসারি পরে দ্যাট আছে, বুঝতে পারতেছে এটা সাবজেক্টিভ, এইখানে ভার্ব টু থাকা সত্ত্বেও যে কোনো ভার্বই থাকুক আমরা সেইখানে ডিরেক্ট ভার্ব ওয়ান, নট অনলি ভার্ব ওয়ান, বেস ফর্ম বসাইতে হবে। এই নিয়মটা ফলো করে যাইতে হবে। তাহলে ওই যে ভার্ব টু থাকা সত্ত্বেও হ্যাড কল দেওয়ার অপশন নাই, ভার্ব টু রাখার অপশন নাই, একমাত্র সি নাম্বারটা, এটার তো অপশন নাই, কল বসবে। সো সাবজেক্টিভটা একটু ভালো করে খেয়াল রাখবেন। সেভেনে গুড, কল বসবে, ভেরি গুড। তারিক, সাবিদ, নাইম, আচ্ছা, মুশফিক, ফয়সাল, ভেরি গুড, সার্জিল, ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 8, আফটার দ্য ফিড আই গট মাই টিথ, আসছে ইডিয়মস থেকে, কিন্তু এই ইডিয়মস আমাদের খুব কমন, রাইট? এই ইডিয়মসটা হচ্ছে আমরা টেক্সট থেকে পাই, টেক্সটে এই ইডিয়মসটা আছে ইউনিট 5-এ ব্রোজেন দাসের গল্পে, আমাদের যে আলটিমেট ব্রো জেন দাস, তার গল্পে আমরা এটা পাই যে আই গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডিরেক্ট, আর কোনো অপশন নাই, ভাবনা চিন্তার কোনো জায়গা নাই। নাম্বার 7A, ক্লিয়ার? গুড।
আচ্ছা নাম্বার 9 অমনিভরাস। ভরাস দিয়ে আমরা অনেকগুলো ওয়ার্ড পড়ছি এতদিন পর্যন্ত, বিভিন্ন পরীক্ষায় আমরা হার্বোভরাস পাইছি, তারপরে ইনসেক্টোভরাস পাইছি, ঠিক আছে, ক্যানিবল পাইছি, হ্যাঁ অনেকগুলা পাইছি। সো এই যে অমনি কথাটা যখন থাকবে আমরা আবার সেটাও শিখছি আলাদা করে, যে অমনি থাকা মানে হচ্ছে অল হয়, হ্যাঁ অল, সব খায়, তাহলে যে এভরিথিং খায় সে হচ্ছে অমনিভরাস। ওয়ার্মস যে খায় সে হচ্ছে ইনসেক্টোভরাস। মাংস যে খায় সে হচ্ছে কার্নিভরাস। কি খায়? কার্নিভরাস। আর নন মেনশন এটা তো নাই। ওকে, ইনসেক্টোভরাস হচ্ছে ওয়ার্মস যে খায়, আর অমনিভরাস যে সব খায়। অমনি মানে হচ্ছে সব, সব যে সব খায়, অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট, এগুলো আমরা শিখছি, যে সব জায়গায় যে থাকে সে অমনিপ্রেজেন্ট, যে সব জানে, সব সর্বজ্ঞাত যিনি, এরকম ওয়ার্ড আমরা পেয়েছি। 9A বসবে। গুড, ইজি। আচ্ছা নাম্বার 10 মেক ইট কমপ্লেক্স। সেন্টেন্স চেঞ্জিং থেকে আজকের ক্লাসে এটা পারার কথা, আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স পড়ছি। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হয় যে আমাদেরকে বাক্যের প্যাটার্ন পরিবর্তন করা যাবে, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন করা যাবে না। মিনিং শুড বি আনচেঞ্জড, এটাতে ধরা যাবে না, শুধু প্যাটার্ন পরিবর্তন করতে হবে। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা টাকাই আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, বাক্যটা আছে সিম্পল, রাইট, একটাই ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা সিম্পল বাক্য। এইটাকে আমাকে বলছে কমপ্লেক্স করতে। কাজ কি? কমপ্লেক্স করতে গেলে কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে আমাকে একটা সাবজেক্ট লাগে, একটা ফাইনাইট ভার্ব লাগে, একটা বড় ক্লজ মেকার লাগে, আবারও সাবজেক্ট থাকে, আর ফাইনাইট ভার্ব থাকে কমপক্ষে। সাবজেক্ট নাও থাকতে পারে, বাট ক্লজ মেকারটা অবশ্যই অবশ্যই আমার লাগবে। তাহলে এবার আপনি বাক্যে ঢুকে আমরা মিলাই। চলো, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, হুইচ, আই হ্যাড নট ফেইলড হুইচ মাই কান্ট্রি, কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, পরের অংশে ভুল। ইট ওয়াজ আই, আচ্ছা, হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, কোনো ক্লজ মেকার নাই, সেই কারণে ভুল। আচ্ছা, এটা ইট হবে। ইট ওয়াজ আই, এই যে ক্লজ মেকার পাইলাম, যে ক্লজ মেকার দরকার ছিল, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাইলাম। হু হ্যাড নট, এই যে হ্যাড নট সাবজেক্ট প্লাস ভার্ব 3 মিলে গেছে। সি নাম্বারটা হইতে পারে যদি ডি নাম্বারটা না হয়। মাই কান্ট্রি হ্যাড নট ফেইলড মি, এটা হচ্ছে উল্টা একটা ভুল কথা। সো সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? সি নাম্বার। একজন ডি দিছেন, আহা ডি কেন রে ভাইয়া? নাসিমা বেগম ডি দিছেন, ওয়াই? 10C, good, very good. Okay, ঠিক আছে। সুরাইয়া সি, লেমন হোসেন, ভেরি গুড, সি। একজন ডি দিছেন, আবারও ডি হবে না, ঠিক আছে, গুড। চলে যান নাম্বার 11। নিশাদ ওয়াজ বর্ন, জন্ম নিয়েছিল 5 জানুয়ারি 1981-এ। ওকে, আসেন, এই যে নির্দিষ্ট তারিখ আছে, সময় ধরে মাসের তারিখ কি বসবে? টেক্সট থেকে আসছে, এটা বুঝতে পারছি আমরা। নিশাতের যে গল্পটা, টেক্সট এখান থেকে আসছে, বাট আসছে প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশন কিভাবে বসে, কোথায় বসে, ক্যান বসে, সেটার ব্যবহার একদম বেসিক জায়গা থেকে আসছে। ইউনিট 5-এ আছে নিশাতের গল্প আমার বইয়ে, এবার আপনাদের বই যেখানেই থাকুক। নিশাত মজুমদারের যে গল্পটা মাউন্টেনিয়ারিং নিয়ে, তাহলে কি বসবে? আচ্ছা, অন, রাইট, ভেরি গুড। নিশাত ওয়াজ বর্ন অন। ঠিক আছে, গুড। চলে যান নাম্বার 12। এটা সহজ ছিল। ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমাল। ডায়ালগ থেকে, উক্তি থেকে প্রশ্ন থাকতে পারে যে কে কি বলছে। সেড বাই হু, কে বলছে? ভিক্টর হুগো। আপনাদের বইয়ে এই নামগুলো আছে, প্ল্যাটো, অ্যারিস্টটল, পাওলো কোয়েলহো। কোয়েলহো আমাদের একটা গল্প লিখছে, আমরা ইউনিট 12-এ কোয়েলহোর একটা গল্প পড়ছি, সেটা হচ্ছে ওয়ারিয়র অফ লাইট। ওয়ারিয়র অফ লাইট, ভিক্টর হুগো হচ্ছে একটা, ওই ইউনিট 12-এ আছে, যিনি বলছেন যে স্কুল নিয়ে কথা বলছেন, যে একটা স্কুল খোলা মানে জেলের দরজা বন্ধ করা। অ্যারিস্টটল হচ্ছে আমাদেরকে বলছেন যে ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমাল। এটা হচ্ছে সি নাম্বার। কোথায় পাইছি? এটা আমরা টেক্সটেই পাইছি, রিলেশনশিপ, ইউনিট 6।
ইউনিট 6 আমরা রিলেশনশিপ যে গল্পটা সেটাতে পাইছিলাম, রাইট? মনে আছে তো নাকি ভুলে গেছেন? ইউনিট 6 আমরা এটা পেয়েছিলাম যে মানুষ মাত্রই সামাজিক জীব, কথাটা অ্যারিস্টটল বলেছেন, কারণ সামাজিক জীব হওয়ার কারণে তাকে সোসাইটিতে রিলেশনশিপ মেনটেন করতে হয়, সেই জায়গাগুলোকে অধিকারের জায়গা জন্মায় মানুষের মধ্যে, মানুষের সেইগুলো নিয়েই কথা বলছেন উনি, ঠিক আছে? ইউনিট 6-এ। ওকে, 12C, ঠিক আছে, গুড। ওকে, নাম্বার 13 চলে যান। Which of below is mentioned in the old man at the bridge? এই গল্প আপনারা পড়ছেন, ইউনিট 8-এ পড়ছেন, ইউনিট 8, হ্যাঁ ইউনিট 8-এ পড়ছেন, টেক্সট থেকে আসছে, ডিরেক্ট টেক্সট ইনফো এটা, হ্যাঁ টেক্সট বেসড ইনফো। আপনাকে এটা জানার জন্য টেক্সটের তথ্য জানা লাগবে। তাহলে আসেন টেক্সটের তথ্যের ক্ষেত্রে আমরা দেখব যে কোনটা। ক্যারোলাইন এটা আছে হচ্ছে ইউনিট 6-এ, জেরির গল্পে এটার মেনশন ছিল। আচ্ছা, নিউ ইয়র্কের সম্ভবত আমেরিগোতে ছিল কিনা আমার মনে নাই, থাকতে পারে আমেরিগো। ডেট্রয়েট এটা আসছে হচ্ছে রবার্ট হাইডেন যেখানে জন্মগ্রহণ করছেন, উনি হচ্ছেন স্কুল বয় যে কবিতাটা, সেই রবার্ট হাইডেন জন্মগ্রহণ করছেন ডেট্রয়েটে। একমাত্র স্যান কার্লোস একটা টাউন, শহরের নাম, ইটস এ টাউন, হ্যাঁ সম্ভবত রাজশাহীতে না খুবিতে যেন প্রশ্ন আসছিল, আমরা এই ধরনের প্রশ্ন দিয়েছিলাম যে স্যান কার্লোস কিসের নাম, শহরের নাম, পরে দেখলাম যে খুবিতে এই ধরনের প্রশ্ন চলে আসছে। ওকে, তাহলে বি নাম্বারটা হবে যে, এই বি নাম্বার না, সি বি দিচ্ছেন অনেকেই, কী কারণে? নিউ ইয়র্ক তো মেনশন নাই, স্যান কার্লোস আছে, বি নাম্বার না সি। স্যান কার্লোস হচ্ছে শহর যেখান থেকে ওই ভদ্রলোক, বৃদ্ধ লোকটা আসছেন, এসে তারপরে তার পশু পাখির কথা মনে পড়তেছে, তার বিড়াল, একটা পাখি, ডাভ এবং হচ্ছে ছাগল একটা, ঠিক আছে? স্যান কার্লোস ছিল। গুড, ঠিক আছে, আসেন টেক্সট পড়েন না আপনারা। হোয়াট ইজ কমন ইন দিস পিকচার্স? কমন প্রশ্ন, হোয়াট ইজ কমন ইন দিস পিকচার্স? এই পিকচারগুলোর মধ্যে কমন শব্দটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, সাধারণত বি ভার্বের পর আমরা যেগুলোকে পাই সেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি, সেগুলো অনুযায়ী আমরা দেখতে পারবো যে অবস্থাটা কি, পিকচারগুলোর মধ্যে কোন জিনিসটা কমন, কোনটা জানতে চাচ্ছে, অবস্থা বর্ণনা করতেছে। তাইলে যদি আমরা দোষ গুণ অবস্থা পাই কোনো জিনিসের মাধ্যমে, দোষ গুণ অবস্থা যখন বর্ণনা হয় কোনো জিনিসের, তখন আমরা সেটাকে কি ব্যবহার করি? অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নেই। ক্লিয়ার? পরীক্ষা অ্যান্সার বি নিছে? ওকে, তাহলে ভুল দেয়া হয়েছে, এটার জন্য সরি। উত্তর হচ্ছে স্যান কার্লোস। হ্যাঁ, পরীক্ষায় হয়তো অপশন কোনোভাবে ভুল হইতে পারে, দ্যাটস মানে ভুল হয়ে গেছে আর কি, ঠিক আছে? বাট উত্তর হচ্ছে এটা স্যান কার্লোস। তোরা বইয়ে দেখবা, বইয়ে যাও, টেক্সট বইয়ে যাও, গেলে এটা পাবা। হ্যাঁ, 15 দ্য ওয়ার্ড স্কেয়ার্স ক্যান বি রিপ্লেসড, ভোক্যাবস থেকে আসছে। অনেকগুলো ভোক্যাবস দিছে আজকের পরীক্ষায়, মানে যেহেতু একদম শেষ দিকে, কিন্তু এটাও ইউনিটে আছে, ইএফটিতে পাবেন আপনারা। টেক্সটে যান, ইউনিট 9-এ যাবেন, ইউনিট 9-এ যাবেন, ইকো ট্যুরিজমের ওইখানে, ওই যে গ্রামে যাওয়ার জন্য লেখক এজি স্টক, উনি যে খাবারের স্বল্পতা আছে গ্রামে, ফুডস ওয়ার স্কেয়ার্স ইন দ্য ভিলেজ। সো এই যে স্বল্পতার জায়গাটা বুঝাইছে, এটা আবার অনেকের মধ্যে ভুল করে স্কেয়ার পড়ছেন, পরে ডেঞ্জার দিছেন, ঠিক আছে? এটা স্কেয়ার না, ডেঞ্জার হচ্ছে স্কেয়ার। হ্যাঁ, এইটা সাথে একটা সি আছে মাঝখানে, এটা খেয়াল করেন নাই বোধহয় আপনারা, এই যে একটা ছোট্ট সি আছে, এইটা এবার হচ্ছে স্কেয়ার্স, নট ডেঞ্জার বা প্যানিক, এগুলা না। ইনফ্রিকুয়েন্ট, যেটা ফ্রিকুয়েন্ট থাকে না, ফ্রিকুয়েন্ট হচ্ছে যেটা ইজিলি পাই আমরা, ভেরি অ্যাভেলেবল, আর স্কেয়ার্স মানে হচ্ছে আনঅ্যাভেলেবল, যেগুলো পাওয়া যায় না। হ্যাঁ, আনঅ্যাভেলেবল তার মানে চিজ তো এটার সাথে যাচ্ছেই না কিছু, বুঝছেন? সো অনেকে হয়তো ভুল করে প্রশ্ন না দেখে, আমি দেখলাম যে অনেকেই হচ্ছে ডি দাগাইছেন, মানে ভাবছেন যে স্কেয়ার, ভয়, ডেঞ্জার এরকম কিছু, এটা না। ওকে, বি, গুড। আসেন নাম্বার 16, ডিউরিং দ্য কলোনিয়াল এরা দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া। এটা আজকে ক্লাস যারা সকালে করছেন তারা পারবেন, আচ্ছা ইজিলি পারবেন। এটাও আসছে টেক্সট থেকে,
টেক্সট থেকে আসছে, এটাও ইউনিট 9। ব্যবহারটা হচ্ছে এইখানে নাম্বার নিয়ে কথা বলছে, বেশি সংখ্যায় আসছে। ইন গ্রেট নাম্বারস, ইন গ্রেট নাম্বারস, ডি নাম্বারটা এখানে প্লুরাল বসবে। হ্যাঁ, আগে একটা আমরা এটা করছিলাম, সেখানে প্লুরাল বসে নাই, কিন্তু ডি নাম্বার এসে আমরা প্লুরাল বসবে। সংখ্যার আধিক্য বোঝাচ্ছে যে অনেক সংখ্যায় আসছেন, তাহলে নাম্বারটা প্লুরাল হবে। হ্যাঁ, ক্লিয়ার? 16 ইন গ্রেট নাম্বারস, ডি বসবে। ডি, গুড, ভেরি গুড। এই জাতি বিভক্ত হয়ে যাচ্ছে কেন? 16 এসে এ বি সি ডি ধুমধুমায় দিচ্ছেন, যা খুশি তাই ইচ্ছা মতো, ঠিক না? ওকে, ডি, গুড। চলে যান নাম্বার 17, ফাইন্ড দ্য অড ওয়ান। যখন আমাদেরকে অড ওয়ান খুঁজতে বলে তখন আমাদেরকে কি করতে হয়? তিনটার মধ্যে তিনটার বাইরে একটা বাদ দিতে হয়, যেটা বিপরীত, মানে যে কোনোভাবে থাকতে পারে, সিনোনিমাস থাকতে পারে, অ্যান্টোনিমাস থাকতে পারে, মানে জেন্ডার থাকতে পারে, তারপরে হচ্ছে নাম্বার থাকতে পারে, এই ধরনের জিনিস থাকতে পারে। তাহলে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ডেলিকেট যে জিনিস হয়, খুবই মানে আলতো ডেলিকেট শট বলি আমরা, ফাইন ক্রিকেটের এই ভাষা আছে দেখবেন যে খুব একটা ফাইনেস্ট শট দেয়া বা ফুটবলের একটা ফাইনেস্ট চিপ দেয়া, ডেলিকেট টাচ করা, সেটাই সাটল হিসাবে ব্যবহৃত হয়, যে খুব খুব মানে সূক্ষ্ম এই ধরনের। রাগড যখন আমরা বলি তখন আমরা দেখি যে এটা এই তিনটার চেয়ে ডিফারেন্ট, কারণ রাগড যখন হয় তখন খুব মানে রুক্ষ, মানে রুথলেস, এই টাইপের অ্যাটিটিউড, খুব বিষণ্ণ, হ্যাঁ, মেলানকলিক, এই ধরনের ওয়ার্ড প্রোভাইড করে থাকে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অড ওয়ান। ওকে, আচ্ছা, গুড। বাদ বাকিগুলা এই তিনটাই হচ্ছে সিনোনিমাস, তিনটা ওয়ার্ড জানা রাখেন। নাম্বার 18, each of the words or more having the same spelling or pronunciation but different meaning and origin is called। দেখি, এটা পুরনো প্রশ্ন, এটা আপনারা অ্যান্সার দিবেন, বলেন ঝটপট, আগেও একদিন করাইছি। আচ্ছা, 17 হচ্ছে রাট, গুড, 17 হবে। হ্যাঁ, এটা বলেন। এটা কি বলছে? সেম স্পেলিং, যেমন ধরেন রাইট, সেম স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন। রাইট, রাইট দিয়ে কি বুঝায়? রাইট দিয়ে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ডান দিক বুঝায়, ডান দিক, হ্যাঁ, এটা যেমন বুঝায়, আবার এটা দিয়ে সঠিক কথাটাও বুঝায়, বুঝায় না? এই যে একটা ওয়ার্ড ডিফারেন্ট মানে মিনিং এবং অরিজিন দিচ্ছে, কিন্তু সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে হোমোনিম। ওকে, 18 ভেরি গুড, এটাকে আমরা বলি হোমোনিম, ভেরি গুড। আর হোমোফোনস কখন হয়? এই রাইটের সাথে আপনি যদি লিখেন রাইট এবং রাইট, এই যে আপনি পার্থক্য করলেন, দুইটার উচ্চারণ ফনিক্স ঠিকঠাক একই রকম, কিন্তু অর্থ এবং অন্যান্য কিছু ভিন্ন, বানান স্পেলিং দুইটাই ভিন্ন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্পেলিংটাও যখন ভিন্ন হয় তখন সেটা হচ্ছে হোমোফোনস। স্পেলিং যখন সমান থাকে মনে রাখবেন তখন সেটা হচ্ছে হোমোনিম। ওকে, গুড, ভেরি গুড। নাম্বার 19 আসেন। Ecotourism is broadly defined as dash travel, direct text based info থেকে প্রশ্ন আসছে, তাহলে মিলান টেক্সট বেসড ইনফো। ডিরেক্ট বলা ছিল লো ইম্প্যাক্ট ট্রাভেল, লো ইম্প্যাক্ট ট্রাভেল, এটাই হচ্ছে ইকোট্যুরিজম। ইকোট্যুরিজম ইজ আ broadly defined as a low impact travel. Okay, গেল? ঠিক আছে, ইমা আক্তার 19A, হ্যাঁ ঠিক আছে, রূপালী 19A, মুশফিক, ভেরি গুড। নাম্বার 20 জান ঝটপট। ড্যাশ মিনস অল ভিজিবল ফিচার্স অফ এন এরিয়া অফ এ কান্ট্রিসাইড অর ল্যান্ড। আচ্ছা দেখেন, ভিজিবল ফিচার্স অফ এন এরিয়া অর কান্ট্রিসাইড অফ অথবা ল্যান্ড, যে কোনো একটা জায়গার
সমস্ত দৃশ্য দেখা যায়, নদী, পালতোলা নদী, ওইদিকে গাছ, হ্যাঁ, নিচে গরু হেঁটে বেড়াচ্ছে, এই যে ফুল সিনারি আপনি যেখানে দেখতেছেন সেটার নাম কি হয়, কি বলি আমরা সেটাকে, সেটা কি ট্যুরিজম বলি? বলি না। এটা কি শুধু ভিলেজকে রিপ্রেজেন্ট করে? সেটাও না। আপনি যদি একটা বড় অট্টালিকা, হ্যাঁ, বিল্ডিং, তারপরে হাজার হাজার বিল্ডিং, মাঝখানে একটা বড় রোড যাচ্ছে, এই যে খাম্বার তার ঘুরতেছে, আসমান, পাখি উঠতেছে, তো সেটা তো ভিলেজ না শুধু। কান্ট্রি সাইডও না, কান্ট্রি সাইড কথাটা এখানে উল্লেখ আছে, এখান থেকে দেয়া। এটার মানে হচ্ছে ল্যান্ডস্কেপ। যখন আমরা কোনো জিনিসকে ওই মাত্রায় দেখি, এটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ইমাজিন করি, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটাও আপনি আপনার টেক্সট বই পাবেন, ইউনিট 9-এ পাবেন ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ক্লিয়ার? যে ভিজিবল ফিচার অফ এন এরিয়া কান্ট্রি সাইড দ্যাট ইজ কল্ড ল্যান্ডস্কেপ। অ্যাক্টিভিটিসই আছে, একদম টেক্সটের অ্যাক্টিভিটিসই পাবেন। ওকে, ঠিক আছে, গুড। 21, ইকোট্যুরিজম ইজ ডিফারেন্ট। আচ্ছা, প্রিপোজিশনের ব্যবহার আসছে, ডিফারেন্ট ফ্রম, আচ্ছা বলেই দিছি, যাই হোক, তাহলে আর দাগ দিয়ে দিই। হ্যাঁ, দেন হয় না, টু আর অফের এখানে কোনো ব্যবহার নেই, ডিফারেন্ট ফ্রম ট্যুরিজম। ওকে, ডি হবে টেক্সট বই অনুযায়ী, ঠিক আছে। এটাও টেক্সটে আছে, ইকোট্যুরিজমেই আছে। জান 22, অ্যানালজি থেকে প্রশ্ন, অ্যানালজি থেকে প্রশ্ন হইতে পারে, এটা জিএসটিতে থাকতে পারে। হ্যাঁ, জিএসটিতে আমরা দেখবো, যদিও এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ, কিন্তু জিএসটিতে আমরা দেখবো যে অ্যানালজি থেকে প্রশ্ন হইতে পারে। আসেন তাহলে দেখেন, গাছের লিফ মানে পাতা থাকা, হ্যাঁ, তাহলে গাছে যখন, এই যে গাছ, একটা নর্মাল গাছ এরকম দাঁড়ায় থাকলে এটা গাছ হয় না, আনলেস এটার মধ্যে কিছু পাতা টাতা হাবিজাবি থাকে, তখন এটা একটা গাছ হয়। তাহলে গাছের মধ্যে যেমন পাতা থাকে, ফ্লাওয়ারের মধ্যে কি থাকে? পাপড়ি থাকে, রাইট? পাপড়ি, পাপড়ি থাকে না? সেটাকে আমরা কি স্টিং, কাটা বলি? বলি না। ফুলের মধ্যে হচ্ছে এসে মৌমাছি বসে বা মধু হয়, সেগুলো কিছু না। পেটাল শব্দটা হচ্ছে আমরা দেখব পাপড়ি হিসাবে বসে, বি নাম্বার, গুড। ঠিক আছে, 23, অ্যানালজি থেকেই আসছে আরো একটা প্রশ্ন, বুক নলেজ কি ড্যাশ। এটা একটু আপনাদের অনেকেরই মনে হয়েছে যে একটু কঠিন মনে হয়েছে, আমি জানি না কেন, যে বই আপনাকে নলেজের মধ্যে নিয়ে যায় বা নলেজের জায়গাটা খুলে দেয়, ওপেন করে দেয়। যখন আপনি বই পড়তেছেন, আপনার জ্ঞানের দুয়ারটা উন্মোচন হচ্ছে, এক্স্যাক্টলি কি আপনার দরজাটাকে ওপেন করে দেয়, ঠিক আছে। সো কি ইজ মেড অফ স্টিল, লক খুলে উড, এটা না, মানে সম্ভাবনার জায়গা থেকে, যে বই যেমন জ্ঞানের দরজা খুলে দেয়, চাবি দরজা খুলে দেয়। সো চাবি লক লাগে, উড দিয়ে তৈরি হয়, স্টিল দিয়ে তৈরি, এটা জিজ্ঞেস করে নাই, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ভুল, একজন ভুল করছেন, ঠিক আছে, আপনাদের খুব একটা ভুল হয় না, গুড। ওকে, The rhyme of the ancient mariner is written by, লিটারেচার থেকে প্রশ্ন আসছে, আমি টেক্সট থেকেই দিছি, টেক্সটের বাইরে খুব একটা দেওয়ার চেষ্টা করি নাই, সো আই গেস হয়ে যাবে এখান থেকে। আসেন, এস.টি. কোলরিচ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইথিএস ইলিয়ট, ডব্লিউ বি ইয়াটস, প্রত্যেকেরই কবিতা আপনাদের বইয়ে আছে। ডব্লিউ বি ইয়াটসের মাইনর ভার্স আছে, ঠিক আছে। ইলিয়টেরটা ভুলে গেছি। ওয়ার্ডসওয়ার্থের আমরা দেখবো যে ফাদার ইজ চাইল্ড অফ ম্যান, কবিতার নাম ভুলে গেছি। এস.টি. কোলরিচ উনি লিখছেন হচ্ছে এটা, ওয়াটার ওয়াটার, যে কবিতাটা আমরা পড়ি, ছোট্ট একটু ইয়া দেয়া আছে, ওইটা হচ্ছে এই কবিতাটা, ক্লিয়ার। নাম্বার 25, ফাইন্ড দ্য অড ওয়ান, লাস্ট অড ওয়ান যেটা চাইছে। তাহলে দেখো, ট্রেডিশনাল যেটা, কাস্টমারি, এক্সক্লুসিভ, কনভেনশনাল। আচ্ছা, ট্রেডিশনাল শব্দটা হচ্ছে ইউজুয়ালি আমরা যা পাই, হ্যাঁ, তার মানে সেটা কনভেনশনাল, প্রথাগত।
প্রথাগত যেটা সেটা, ঠিক আছে? তাইলে আমরা দেখবো যে কাস্টমারিও যা সেটাও তো অর্থ পড়ছি আমরা, ইউনিটেই পাইছি আমরা এগুলা, তাই না? এক্সক্লুসিভ যেটা সেটা অড ওয়ান, সেটা হচ্ছে খুবই আলাদা, ডিফারেন্ট, ডিফারেন্ট বা আমরা যেটাকে আলাদা বলছি সেটা। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের ওয়ার্ড ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। সো এই ছিল আপনাদের সাথে আজকের লাইভ ক্লাসের যে সমাধানগুলো, প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। আশা করছি যে এইসব জায়গা প্রিপারেশন বা এই প্রশ্নগুলো পড়লে প্রত্যেকটা টপিকে আমরা ধরার চেষ্টা করছি। রাইট ফর্ম ভার্বস পড়ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি, অ্যানালজি থেকে প্রশ্ন পড়ছি, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, বা অন্যান্য যে বাক্যের প্যাটার্ন, কি নাউন প্রোনাউন বা পার্সিভ স্পিচের জায়গাগুলো কীভাবে ব্যবহৃত হবে, রিলেটিভ প্রোনাউন থাকলে বাক্যের প্যাটার্ন কেমন হয়, চেঞ্জিং সেন্টেন্স পড়ছে, লিটারেচারের প্রশ্ন ছিল। সো এই প্রত্যেকটা জায়গা যদি ধরেন ইনশাআল্লাহ আপনার যদি আইডিয়া ক্লিয়ার থাকে, আর মনে হয় যে কোনো বিশ্ববিদ্যালয়েই সেটা ক্র্যাক করা সম্ভব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা। আশা করছি যে বিশ্ববিদ্যালয়ে আপনার সিট নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ভালো করে পরীক্ষা দেন, অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। আশা করছি যে সামনে এই লাইভ ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।